একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসছিলাম, পড়ালেখার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছিলাম, আর একটা লিটার ড্রাফট। বাট সেই পরশুদিনের আগুন নিয়ে এতই নোটিফিকেশন আসতেছে, তো না বললে আর পারতেছি না যে 3 দিনের যে রিপোর্ট দিবেন, বা ওই যে 3 দিনের যে একটা কমিশন গঠন করা হয়েছে আগুনের জোরের বিষয় নিয়ে রিপোর্ট প্রকাশ করা হবে। তো এই সরকার আসার পরে, এই গঠনের পরে যেহেতু কোনো রিপোর্ট প্রকাশ করা হয় নাই, তা আমার মনে হয় এটা প্রকাশ হবে না, বা প্রকাশ করারও মনে হয় প্রয়োজনীয়তা মনে হয় না, নাই, দরকার নাই। কেন নাই? ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ, সর্বজন বিদিত, ইন্টারন্যাশনালি একজন সম্মানিত ব্যক্তি। তিনি আন্তর্জাতিকভাবে যেখানে সম্মানিত বা যেভাবে পরিচিতি লাভ করেছেন, তার যে গ্রামীণ মডেলটা, সেটা কিন্তু আমাদের দেশে সুইটেবল হয়নি আশানুরূপ, বা সেই পার্সপেক্টিভে। কিন্তু হয়েছে কোথায়? ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ব্যাপকভাবে, এবং তারা বেনিফিটেড হয়েছে মাইক্রো ফাইন্যান্সটা। কেন আমাদের দেশে আমরা সুইটেবল হই নাই, বেনিফিটেড হই নাই? কারণ তখন তিনি যখন শুরু করেছিলেন, তখন বাংলাদেশের আর্থসামাজিক যোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রো ফাইন্যান্স নিয়ে যে কাজে লাগানো বা সেই সুযোগ ছিল না, যে সুযোগটা এখন আছে। আমি তো অনেক সেন্টার দেখেছি ফিজিক্যালি। আমার বাড়ির ভিতরে একটা সেন্টার ছিল ছোটোবেলায়, আমি তখন স্কুলে পড়ি। তাই নিয়ে 5,000 টাকা লোন সাপোজ নিল, জামাই আসলো, ইলিশ মাছ গরুর মাংস কিনে খাওয়াটা শেষ, সপ্তাহে সপ্তাহে তো কিস্তি। তবে হ্যাঁ, 100তে বাংলাদেশে হয়তো বা 10 ভাগ, 5 ভাগ যদি সুবিধা পেয়ে থাকে, তাহলে সেটা কাউন্টেবল না। এনিওয়ে, ইউনূস সাহেবের কথা বললাম, উনি সিনিয়র পার্সন। বাট উনির সাথে যে উপদেষ্টাগুলো প্রথমেই নিয়োগ পেলেন, সাপোজ স্বরাষ্ট্রের দায়িত্ব পেলেন কে? বর্তমানে যে নৌ দায়িত্বে আছেন, উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং ইন্টারন্যাশনাল তিনিও ফিগার। আমি একটু কথা বলতেছি 1 মিনিট। ইন্টারন্যাশনাল ফিগার, কারণ উনি এশিয়া প্যাসিফিক কোনো একটা সিকিউরিটি ইস্যুতে আছেন। যাই হোক, তো আমি বলবো স্যারকে, সাক্ষাৎ স্যারের ব্যক্তিত্ব, স্যার মানে অপমান করতেছি না আমি স্যারকে, ব্যক্তিত্বহীন। স্যারের জায়গায় থাকলে আমি সাথে সাথে পদত্যাগ করতাম। যখনই আমাকে কমপ্লেন আসলো আমার নামে, আমি একটা উচিত কথা বললাম, কমপ্লেন যখনই আসলো, তখন আমাকে যখন আমার মন্ত্রণালয় সুইচ করা হলো, যে মন্ত্রণালয়ের সাথে আমি অ্যাকচুয়ালি আমার কেরিয়ার রিলেটেড, সেটা সুইচ করা হলো, আমি সেটা বললাম তার এগেনস্টে যে উচিত কথা আর এই দেশে বলা যাবে না। না স্যার, সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল। এবং যারা কমপ্লেন দিয়ে স্বরাষ্ট্র যে ব্যক্তিটাকে বসাইছেন স্বরাষ্ট্রে, তো গতকালকে আমার রিক্সাওয়ালা যে বললেন, তিনি আমাকে বললেন যে ওনাকে না দিয়ে আমাকে দেওয়া উচিত ছিল ওই জায়গায়। আমি ধন্যবাদ দিলাম ওনাকে, ওনার এই হিম্মতের জন্য, রিক্সাওয়ালার। আমি কাউকে ছোটো করতেছি না। উপদেশটা যে 2টা জায়গায় আগুন লাগছে, জাহিদ ভাই তো ডাইরেক্ট বলে দিয়েছেন কে আগুন লাগাইছে, কোন জায়গায় আগুন লাগছে, আমি সব বলতে দিই, আমি জানি। আমার কাছে এই যে ভিডিওটা দেখলাম, রেকর্ড করে আছে। নাহিদ আর আসিফ, নাহিদ বসতো কোথায়? নাহিদ তো এই বিষয়ে কোনো দিই নেই। নাহিদ বসতো কোথায়? আরাফাত ভাইয়ের ডিপার্টমেন্টে। আর আসিফ যে বসতো যে জায়গায়, আমি বলবো যত আপনারা এই আইনের বা এই যত কুকুর বা এই যে ডগ স্কোয়াড বা যতই করেন, গড়িমসি, আগুন নিভানো, ওই ভিতরের ভিডিও ফুটেজগুলো তো দেখলাম, কিছু কিছু জায়গায় একদম ক্লিন রয়েছে, আগুন লাগিয়ে, আর কিছু কিছু রুমে পুরে কয়লা হয়ে গেছে। হ্যাঁ, কোনো ডাটা যদি, কোনো তথ্য যদি, যে আসিফ তো আবার একটু মন কষ্ট করে বক্তৃতা দিল, আসিফ ভাইয়া তুমিও রাজনীতিবিদ হও নেই, তুমি রাজনৈতিক বক্তৃতা দিও না যে দুর্নীতি অমুক করতেছি তমুক করছি এই জন্য আগুন লাগছে। তোমার মন্ত্রণালয়ে তুমি যে জায়গায় বসতা আর নাহিদ যে জায়গায় বসতো, পয়েন্ট টু বি নোটেড। তোমাদের সাথে আন্দোলন করে কেউ কি আজ মেন্টাল হসপিটালে আছে? তোমাদের সাথে আন্দোলন করে অসুস্থ হয়ে কেউ কি মেন্টাল হসপিটালে আছে? চক্ষু গেছে, চক্ষু হাসপাতাল থেকে তাকে মেন্টাল হসপিটালে কি রেফার করা হয়েছে? তোমাদের সরকারে, তোমাদের উপদেষ্টায় যাওয়াই উচিত হয়নি। কেন উচিত হয়নি? কারণ এই আগুন লাগাটার সাথে কমিটিতে একজন সাইকোলজিস্ট অ্যাড করা উচিত ছিল। সাইকোলজিস্ট। কেন আহত ছেলেগুলো
আজ মানসিক ভারসাম্য হারাচ্ছে কেন তারা? বিষ, সমাজে বিষ, আমরা বৈষম্য দূর করতে এসে কি বিষ ঢুকাচ্ছি? এই সরকারের আমি প্রথম থেকে দুইটা কথা বলছি, আমি ছোটো মানুষ, বাট আমি প্রথম থেকে দুইটা কথা বলছি। ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি 1 থেকে 20 গ্রেড, 1 থেকে 20 গ্রেড ছাড়া গভর্নমেন্ট, এই সরকার চলতে পারবেন কোয়াইট ইম্পসিবল। তো তারা ইনসিকিউরিটিতে আছে 1 থেকে 20 গ্রেড, স্পেসিফিক আমি প্রথম থেকে বলছি। সো ইনসিকিউরিটিটা কীভাবে দূর করতে হবে? পলিসির মাধ্যমে। সেদিকে কোনো পলিসিতে আমরা যাই নেই। আর রাজনৈতিক ধারাবাহিকতায় গত 15 বছরে যেই মামলা, যেই স্টাইল, যেভাবে বিচার বহির্ভূত হত্যা, একবারে এক্স্যাক্ট সেই স্টাইলে এই গভর্নমেন্ট, তোমাদের এই মানে অন্তর্বর্তী সরকার সেই করছে। ইউনূস সাহেব চুপ। আর আমাদের পরিবেশ উপদেষ্টা রেজন আপা, আপনি তো জিও পলিটিশিয়ান না মনে হয়, পরিবেশের উপর এক্সপার্ট। সাগর রুনি অর্থাৎ ওনার সাথে, যাই হোক আমরা পারিবারিক ইস্যুতে না যাই। তো আপনি তো ইদানিং ওদের নিয়ে আর কি যে কোনো প্রেস ব্রিফ করেন, এবং সম্ভবত 4-5 দিন পরে একটা রিজনাল মিটিং করবেন। আপনি যে জিও পলিটিক্স বা ইন্টারনাল যে পরিবেশ ডিপার্টমেন্ট থেকে পররাষ্ট্রের কাজগুলো করতেছেন, আমার মনে হয় ভুল করতেছেন। কারণ বাংলাদেশ, ভারত আর বাংলাদেশ, নেপাল আর ভুটান নিয়ে একটা কি করবেন, বা সার্ক জাগ্রত করবেন, আসিয়ান জাগ্রত করবেন। আপনারা অন্তর্বর্তী সরকার, আপনারা কোনো কিছু চেঞ্জ করতে পারেন না। আপনাদের প্রথম ইন্টারন্যাশনাল কমপ্লেন হচ্ছে যে স্বচ্ছতার অভাব আপনাদের, এবং দুর্নীতি। বাংলাদেশের কমপ্লেন না, ইন্টারন্যাশনালি যেই কোনো জায়গায় নক করেন, স্বচ্ছতার অভাব। কি স্বচ্ছতার অভাব? কোনো কিছু আপনারা ওপেনলি বলেন না, নিজেদের ইচ্ছে মতো করেন। উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বা যাই দিয়েছেন না দিয়েছেন, এবং আপনারা কোনো সংস্কার করতে পারবেন না, আমি এটাও বলে দিলাম। কালকে তো বলছেন আমাদের আলী রিয়াজ স্যার, যে এই সংস্কার আমি করার কি? আমি কমিশনের প্রধান, ঠিক আছে, আমি মতামত নিয়ে আমি জমা দিতে পারি, বাট এই সরকারটা করতে পারবে না। আপনাদের সবচেয়ে বেশি কমপ্লেন প্রথম ইন্টারনাল এক্সটার্নাল, যে ছেলেগুলো মৃত্যুবরণ করছে, আহত হয়েছে, সবচেয়ে প্রধান প্রায়োরিটি দেওয়া হচ্ছিল আপনাদের তাদের। এবং সরকারি 20 গ্রেড, 1 থেকে 20 গ্রেড, এটার দিকে আপনাদের তাকানো উচিত হয়নি, যেহেতু আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন ছাড়া আর্মিতে কোনোদিন চলবে না। একটা নাপিতকে যদি চুল কাটে, যে তারে কোষটা কাটতে, পাট কাটতে দিলে সে পাট না কাটে হাত কেটে ফেলবে। আর যে পাট কাটে তাকে যদি চুল কাটতে দেন, সে চুল না কাটে কান কেটে ফেলবে। তো দয়া করে আপনারা উপদেষ্টা যারা আছেন, একদম সাইলেন্ট হয়ে যান, এবং সুষ্ঠুভাবে কীভাবে একটা নির্বাচন দেওয়া যায়, নির্বাচন কমিশনটাকে সেইভাবে, এবং লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না যদি রাজনৈতিক দলের ভিতরে ব্রাদারহুড বা সবাই যদি এগিয়ে না আসে। আমি দেখতেছি যে মানে বিএনপি এবং দুইটা প্রধান বিরোধী রাজনৈতিক দল ছিলেন যারা আওয়ামী লীগের, বিএনপি এবং জামাত ইসলাম, তারা অনেক ধৈর্যের পরিচয় এতদিন দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের ইতিহাসে নাই। আপনারা প্রথমে 70% মানুষের ম্যান্ডেট পেয়েছিলেন, এখন 70 অর্থাৎ 70 জায়গায় 70-এ চলে আসছেন। দয়া করে আর কোনো কেউ স্টেটমেন্ট দিয়েন না। হ্যাঁ, কমিশনগুলো যে রিপোর্টগুলো দেয় সেগুলো আপনারা কার্যকর করার মতো এখতিয়ার আপনাদের নাই, কারণ নির্বাচিত সরকার আসার পরে আপনাদেরকে বৈধতা দেবে এরকম কাজগুলো করে যান, নাহলে আপনারাও আবার সেই সাবেক সরকারের মতো আইনের কাঠগড়ায় দাঁড়াবেন। আর দয়া করে তোমরা যারা ছোট উপদেষ্টাগুলো আসো, আর কথা বলো না, তোমাদের দরকার নাই আর অফিসে যাওয়া, তোমাদের দুজনের অফিসটা পোড়ানো হয়েছে। সাইকোলজি একটু চিন্তা করো তোমরা। আমি ব্যাখ্যা দিয়ে কিছু বুঝাইতে পারলাম না, আবার সব কিছুই বুঝালাম। আমরা সমাধান চাই বাবা, সমাধান চাই। আমরা 10 চক্রে ভগবান মানে বশ করতে চাই না। আমরা চক্র জিলাপির 2.5 পেজের দরকার নাই। আমরা এমনিতেই ভঙ্গুর পিছাই গেছি ব্যক্তি স্বার্থে। তারপরেও এখনও যদি তোমাদের নামে কমপ্লেন আসে, আর যদি আমার কাছে যদি ফুটেজও থাকে, আমি জীবনে কোনো দিন আমার ব্যক্তি তো দূরের কথা, এত কষ্ট করি বা যাই করছি না, সে আমার পরিবার বা আমার
কারো চাকরি বা একটা পোস্টিংয়ের জন্য আমি তদবিত্ত দূরের কথা টাকা সেই জায়গায় সি তোমাদের কাছ থেকে তোমরা বিপ্লবী মানে এত শিক্ষিত এই যে রেজওয়ান আপা আপনি আপনি তো সিনিয়র আমার এক বেশ তারপরে জুনিয়র যারা আছে তোমাদের আর মনে হয় না আর কথা বলা উচিত হবে আর ষষ্ঠ উপদেষ্টা যিনি আর কি বলবো ষষ্ঠ উপদেশ জায়গায় ওই রিক্সালাকারকে যে বললেন আমি ডাইরেক্ট বললাম যে ওই রিক্সালাকে দেওয়া উচিত ছিল সরি টু সে আমি ব্যক্তিগতভাবে আমি আমি একটা জিনিস মনে করি হয় জিতবো নয় শিখবো হয় জিতবো নয় শিখবো এই হিম্মত নিয়ে ইনশাল্লাহ চলি হয় জিতবো নয় শিখবো আমার আব্বার কাছ থেকে আমি শিখছি আব্বা 11 বছর আগে মারা গেছেন তারপর পরে আমার বড় ভাইকে কবরে নামাইছি আমি এই 11-12 বছর যাবত স্টাডি করতেছি পুনরায় আবার হয় জিতবো নয় শিখবো হারানোর কিছু নাই বাট সেটা টু বি ভেরি ফ্র্যাঙ্ক পজিটিভলি আমরা কেউ ধোয়া তুলসী কথা না ভুল ভ্রান্তি সকলে থাকবেই বাট এই দেশটা সকলের এখনও বিএনপি যে ধৈর্যের পরিচয় দিচ্ছে হ্যাঁ রাতারাতি ওদিন যা দখল হয়েছে না হয়েছে আমি প্র্যাকটিক্যালি হাইটে চলার লোক আমি বিমানেও চড়ি বাসেও চড়ি ট্রেনে চড়ি রিক্সায় চড়ি আমি বাংলাদেশের সবচেয়ে গরিব যে সেই জায়গা যেও দাঁড়াই ঢাকা শহর সবচেয়ে গরিবকে বলতে পারবেন কেউ কামলা কারণ বাজারে ভোরবেলা সকালবেলা যাবেন দেখবেন জড়ি নিয়ে কোদাল নিয়ে বসে থাকে ওরা ঢাকায় থাকে না আশেপাশেতে আসে সারাদিন কামলা দিয়ে এবার চলে যায় তাহলে এরা সবচেয়ে গরিব না রিক্সাওয়ালাও তো রেগুলার ইনকাম করে তা আমিও গেছি দেখে আমার সার্ভে বা আমার এক্সপিরিয়েন্সের জন্য যখনই আমার নিতে যায় আমিও তো যেমন খুশি তেমন সচেতন সাইজে গেছি যাতে আমার কামলা মনে হয় যখনই আমার বলে চলো জি স্যার আমার তো একজন আসেন স্যার উনি তো আসতেছেন আমি তো স্যার উনি আমাকে নিয়ে যায় ওনার কাজ করি সমাধান দরকার আর এই কমিশনের রিপোর্ট কী হবে যে ফায়ার সার্ভিসের ডিসি যিনি উনি তো বলেই দিয়েছেন কালকে যে শর্ট সার্কিটে আগুন লাগছে আর যে এই যে ফায়ার সার্ভিস কর্মী যে মারা গেছেন এটা কোইন্সিডেন্স এটা সাবোটেজ না ট্র্যাক উল্টো রাস্তায় রাত্রেবেলা আমাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই উল্টো রাস্তায় চলেই আমি মনে করি যেটা আর রিপোর্ট কি রিপোর্ট হবে যে কার কোন দুটো মন্ত্রণালয় পড়া গেছে আর কি কোথায় কি এটা আর আগুন সন্ত্রাস যদি খুঁজতে হয় তাহলে কেন বার্নিং শেখ হাসিনা করছিল সামন্তলাল সেন ওনার থেকে শুরু করতে হবে যদি আগুন সন্ত্রাস আগুন নিয়ে এই দেশে কেউ রিসার্চ করে থাকেন টু দ্য পয়েন্টে গত 20 বছরের বা বিশেষ করে 2014 সাল থেকে আজকে পর্যন্ত কোথায় কোনটা কয়টা আগুন লাগছে বার্নিং ইউনিটে কে আসছে কোথায় আসছে কখন আসছে কী পরিস্থিতিতে আসছে এবং বার্নিং ইউনিট কোন পরিস্থিতিতে বাংলাদেশে তৈরি করা হয়েছিল যে বাংলাদেশ এত বছর পরও পোড়ার কোনো চিকিৎসা ছিল না বার্নিং ইউনিটে ফিজিক্যালি আমি অনেক দিন সার্ভে করছি কারণ আমার বাবি পড়ে গেছিলাম তো আমি যেতাম দেখতাম তো সব খারাপ কাজের ভিতরে আমি সেখান থেকে ধন্যবাদ দেবো আমাদের দেশে পোড়ার কোনো ট্রিটমেন্ট কোনো হসপিটাল কোনো কিছু ছিল না তো সামন্তলাল সেন উনি যে এই যে লাস্ট ওনাকে দেওয়া হয়েছিল বাট উনি তো পারেন নাই যাই হোক নিয়ে ধন্যবাদ আমরা দেশটাকে আমাকে সবাই মিলে একটু আসেন শান্তিতে দিক দিই সাহেব আপনার ব্যাকগ্রাউন্ড জানি আপনার মেয়ে তো বাংলায় কথা বলতে পারে না আপনিও তো বাংলায় কথা বলতে পারেন আপনার তো ওয়েস্টার্ন কালচার আপনি অতিথি ভবনে আসেন আমার এটাই কষ্ট আপনি তো অতিথি আপনি এত সিনিয়র ব্যক্তি আর উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এত ভাইটাল বর্ডার তার আন্ডারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তার আন্ডারে 20 জন না 50 জন স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো উচিত ছিল মানে 64 ডিস্ট্রিক্টের 64টা স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হচ্ছিল ধন্যবাদ